অনেকেই যে টোটা রায়চৌধুরী বাংলা ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার, তুমি নিজে কি মনে করো? না, আমি এইগুলো দেখো, এইগুলোতে আমি খুব একটা কান দিই না, কারণ মানুষ খুব সরল একটা এক্সপ্লেনেশন চায়। এটা হয়নি তার কারণ এই 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 হয়েছে। এর অনেকগুলো দিক আছে। এক হচ্ছে আমার বেশ কিছু ভুল ডিসিশন আমি নিয়েছিলাম শুরুর দিকে, তো আমাকে কেউ গাইড করার ছিল না। আমি মানে ভুল ভ্রান্তি অনেক করেছি, অনেক ছবিতে কাজ করেছি যেই কাজ বা যেই রোলগুলো আমার করা একেবারেই উচিত হয়নি, কিন্তু তখন আমি কিছু জানতাম না। আমার মনে হয়েছিল আমাকে অভিনেতা হতে হবে, যে চরিত্রে অভিনয় করার সুযোগ পাবো সেটাকে মন দিয়ে ফোটাতে হবে। কিন্তু ওই মানসিকতা রাখলে হয় না। তুমি যদি হিরো হতে চাও, তোমাকে শুধুমাত্র হিরো সুলভ রোল নিতে হবে, যেটা আমি নিইনি, আমার পাইনি। নিইনি বলবো না, আমি পাইনি। আমি সব ধরনের রোল করেছি, ওটা আমার বড় ভুল হয়েছিল। তারপর আমার পিআরটা খুব খারাপ। তো গিয়ে যে হ্যাঁ, তো এই যোগাযোগ করা দরকার প্রত্যেক মেকারের সঙ্গে, প্রত্যেকটি এটার মধ্যে কোনো কিন্তু খারাপ দিক নেই যে ও পিআর করে বড় না। পিআরটা ইজ পার্ট অফ মাই জব, যেটা আমি ঠিক মতো করিনি, সেখানে তো আমার দোষ। কাজেই এইগুলো আছে। তবে হ্যাঁ, এটুকুনি বলবো যে আমি এত বছর ধরে পেয়ে এসেছি, এটা কিন্তু অনেকেই এত বছর ধরে পায়নি। অনেকে এসেছে 5 বছর পেয়েছে, 8 বছর পেয়েছে, 10 বছর পেয়েছে, তারপর তারা ফুরিয়ে গেছে। আমি কিন্তু গত প্রায় 3 দশক ধরে কিন্তু পেয়ে এসেছি, এবং আগামী দিনেও আশা করছি আরও কিছু পাবো। কারণ যেদিকে যাচ্ছে, যা যা কাজের অফার পাচ্ছি, যা প্রডিউসার ডিরেক্টররা যেভাবে আমার সঙ্গে যোগাযোগ করছেন, তা আগামী দিনেও পাবো। তো ছোট কিন্তু অনেক কিছু পেলাম, ক্যারিয়ারটা ছোট অনেক কিছু পেলাম না, ক্যারিয়ারটা বড় ওই একই জিনিস অল্প অল্প করে বহুদিন ধরে পেলাম। কোনটা তুমি প্রেফার করবে? আমি তো দ্বিতীয়টা প্রেফার করব। একটা জিনিস তুমি ঠিক বলেছো, সেটা হচ্ছে পাওয়াটাও অনেকটা, কারণ প্রভাত রায়ের হাত ধরে তোমার ডেবিউ, তারপর বিহারি আমার চরিত্রটা কোন কোন ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি দেখো। আমাকে ব্রেক দিয়েছেন শ্রী প্রভাত রায়। প্রভাত রায় মানে সেই সময় যারা 80 দশক 90 দশকে যারা যারা দেখেনি তারা জানেন না প্রভাত রায় কত বড় নাম ছিল। তার একাধারে ন্যাশনাল অ্যাওয়ার্ড, একাধারে সুপার ডুপার হিট ফিল্ম। আমার দ্বিতীয় ছবি অঞ্জন চৌধুরীর সঙ্গে, শ্রী অঞ্জন চৌধুরী, যার একমাত্র চিত্রনাট্যকার এবং পরিচালক যার নাম ছবির নামের উপরে থাকতো, অঞ্জন চৌধুরীর ছবি, তাতেই হিট ছবি। আমি তার সঙ্গে কাজ করেছি। তারপর আমি শ্রী ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছি, যে আমার জীবন আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে আমার জীবনে। তারপর তো পরপর অনেকের সঙ্গে কাজ করলাম, এবং তারা প্রত্যেকেই প্রথিতযশা পরিচালক। তো সেদিক থেকে আমি কিন্তু খুব ভাগ্যবান। ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন তোমাকে যে ব্যোমকেশ করলে তোকে নেব। হ্যাঁ, তোমার মনে আছে? আচ্ছা, হ্যাঁ। চোখের বালির তখন আর্টিস্ট সিলেকশন হচ্ছে, কিছুতেই কাউকে পাচ্ছে না বিহারি চরিত্রটার জন্য, মানে মনে ধরছে না। সেই সময় শুভ মহরত করেছিলাম। একদিন রাখিদির সঙ্গে কথা বলছেন, রাখি গুলজার, রাখিদির সঙ্গে কথা বলছিলেন ঋতুদা। তো বলছিলেন, জানো তো বিহারির জন্য কোনো ছেলে পাচ্ছি না। তো বলছে যে তুই ওই ছেলেটাকে দেখ না, যে রায়চৌধুরী যে পুলিশ ইন্সপেক্টর করেছিল এতে শুভ মহরতে, আমার তো বেশ লাগলো। ও আচ্ছা দেখি বলে আমাকে ডেকে আমার ফটোশ্যুট করালো, জাস্ট ফটোশ্যুট। তখন আমার ক্লিন শেভ লুক ছিল। তো ফটোশ্যুটের যখন ছবি এলো, দেখে বললো, না না, তোকে একেবারেই বিহারি মানাবে না। হ্যাঁ, কোনোদিন যদি আমি ব্যোমকেশ করি তোকে নেব। আলটিমেটলি বিহারি নিয়েছিল, কিন্তু যখন ব্যোমকেশ করেছিল তখন নেয়নি। তুমি তখন বলনি যে ব্যোমকেশ করলে আমাকে নিলে না? ঋতুদাকে বলার সাহস ছিল না। আচ্ছা, তুই পারবি না বলে, তুই জঘন্য অ্যাক্টর এ বলে দিত মুখের উপর। ঋতুদার চলে যাওয়াটা একটা বাংলা সিনেমার সার্বিক বিশাল ক্ষতি, অপূরণীয় ক্ষতি। আমি বলবো যে আমাদের
লাস্ট 20 ইয়ার্সের সবচেয়ে ট্র্যাজিক লস হলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে ঋতুপর্ণ ঘোষের তিরোধান। কারণ উনি থাকলে আজকে উনি কত কিছু দিতে পারতেন। এই সময়টা তুমি ভাবতে পারো তো, জাস্ট ভেবে দেখো ঋতুদা ওটিটিতে কি ধরনের কাজ করতে পারতেন। এবং আজকে দর্শক সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে ভালো ছবির ক্ষেত্রে, উনি যে ধরনের ছবি করতে চাইতেন সেই ধরনের ছবি তো আজকাল লোকে মানে একদম চেটে পুটে খেত। সত্যি আমি মাঝে মাঝে মনে করি বড় তাড়াতাড়ি চলে গেলে ঋতুদা, বড্ড তাড়াতাড়ি চলে গেল। থাকলে বেশি দিন আমরা অনেক কিছু শিখতে পারতাম, আমাদের অভিভাবক থাকতেন, আমরা অনেক কিছু পেতাম, বাংলা ইন্ডাস্ট্রি অনেক কিছু পেতাম। এখন বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে যে কথাগুলো হয়, যেমন প্রথমত তো হচ্ছে এই বছর সিনেমার সংখ্যা, যেটা প্রায় 100টি সিনেমা কমে গেছে সারা বছরের রিলিজের নিরিখে। এবং বাংলা সিনেমার মান নিয়ে প্রচুর কথা হয়, বাংলা সিনেমা দর্শক দেখতে যাচ্ছে না এই নিয়েও কথা হয়। মানে একটা হিট ছবি হলে আমরা সেটা নিয়ে নাচানাচি করছি, কিন্তু তুমি জানো যে তুমি যেই সময় ডেবিউ করেছো বা যেই সময়টা তুমি 80s 90s এ তুমি যে কাজ করেছো, তখন সিনেমার 100 সপ্তাহর উদযাপন হতো, সেটা এখন 100 দিন হলেই বিশাল হয়ে যায়। কি মনে হয় তোমার যে কোথায় আমাদের ল্যাক থেকে যাচ্ছে, কোথায় চিন্তা ভাবনায় কি দৈন্যতা চলে এসেছে আমাদের? আমি তোমাকে এক এক করে যাচ্ছি, তুমি অনেকগুলো প্রশ্ন করেছো। প্রথম কথা হচ্ছে যে সময়টা বদলে গেছে। 80-90 দশকে মানুষের কাছে বিনোদন বলতে শুধু সিনেমা হল ছিল এবং কিছুটা টেলিভিশন, কিন্তু মূলত সিনেমা হল, যে কারণে মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যেতেন এবং সিনেমা হলের সংখ্যা প্রায় 800, 750, 770 এরকম ছিল। এবার টেকনোলজি যত উন্নত হলো তত মানুষ বাড়িতে বসে বিনোদন পেলেন। বিশেষ করে টেলিভিশন সিরিয়াল আবার ঝকঝকে হতে শুরু করলো। বিশেষ করে ধরো 2003-4 থেকে টিভি সিরিয়ালগুলোতে মানুষ, আমাদের প্রডিউসাররা বা চ্যানেলগুলো ইনভেস্ট করতে শুরু করলো, বড় রকম টাকা একটা ইনভেস্ট করলো। আস্তে আস্তে কি হলো, মানুষ টেলিভিশনমুখী হয়ে গেল, হলে যাওয়া এমনি কমতে থাকলো। করতে 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 তারপর তো তোমার পকেটে বিনোদন। এখন খুব কম্পেলিং রিজন না হলে, খুব ভালো ছবি না হলে বা খুব আলোচিত ছবি না হলে মানুষ হলে যাচ্ছেন না। তার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মূল্যবৃদ্ধি। বাংলা সিনেমার দর্শক 20 টাকা, 30 টাকা, 40 টাকা এই দিয়ে ছবি দেখতেন। এখন তুমি ভাবো যে কোনো একটা সিঙ্গল স্ক্রিন হলেও তোমার 100 টাকার নিচে বা 80 টাকার নিচে টিকিট নেই। তার যাতায়াত, স্ন্যাক্স, এই ওই মিলিয়ে যে অ্যামাউন্টের টাকা খরচা করতে হচ্ছে, আমি তো মাল্টিপ্লেক্সের কথা ছেড়েই দিলাম, যেখানে টিকিটের মানে সিটের মূল্যের চেয়ে পপকর্নের মূল্য দ্বিগুণ, সত্যি তাই, বেশি না দ্বিগুণ, রাইট। তো সেখানে চট করে মানুষ বাংলা ছবি দেখতে যান। আর বাংলা ছবি দেখার যেটা ছিল পরিবার নিয়ে, পারিবারিক ছবি হলে বেশি দেখতে, বা পরিবার নিয়ে যে ছবি দেখা যেত। এখন তুমি খেয়াল করে দেখ, একটা মাল্টিপ্লেক্সে যদি একটা বাঙালি মধ্যবিত্ত পরিবার, 4 জনের পরিবার এই ছবি দেখতে যান, টিকিট, পপকর্ন, যাতায়াত নিয়ে 3,500, 4,000 টাকা খরচা হয়ে যাচ্ছে। কি করে করবে মানুষ, কি করে দেখবে? সেই কারণে বছরে এই ছবিটা একটা, ওই ছবিটা যখন বেরোবে ওটা দেখব। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যেটা বললে সংখ্যা কমে যাবে, এটা আমি অ্যাড্রেস করতে চাই। এইটা খুব সরলীকরণ করা হচ্ছে। খেয়াল রাখতে হবে যে কয়েক মাস হলো টেলিভিশন চ্যানেল, বাংলা ছবির যে টেলিভিশন চ্যানেল যা মূলত বাংলা ছবি দেখায়, তারা এখন ছবি কেনা বন্ধ করে দিয়েছে। এবং কিছু ছবি হতো যেটা সোজাসুজি হলে হয়তো 1 সপ্তাহ চলতো, কিন্তু বেশিরভাগ সময় ওটাকে রাইটসটা বিক্রি করে টেলিভিশনে, যে কারণে যারা সেটা করতেন, যে প্রডিউসাররা করতেন, এখন দেখছেন যে না, আমার তো টেলিভিশন রাইটসের জায়গাটা বন্ধ হয়ে গেল, তাহলে তো আমি এটা বিক্রি করতে পারবো না, তাহলে ইনভেস্ট করে আমার লাভ কি? তো সেই কারণে এটা সাময়িক একটি স্টেজ বলবো। তো এই কদিন হয়তো বন্ধ থাকবে, তার কারণ যারা টেলিভিশনের জন্য, মূলত টেলিভিশনের জন্য ছবি করতেন বা টেলিভিশন রাইটস বিক্রি করার জন্য ছবি করতেন, তারা এখন ইনভেস্ট করছেন না। কিন্তু এটা বর হলো কেন? তার কারণ এখন আমরা আবার সেই গোল্ড স্ট্যান্ডার্ডে ফিরে যাব। হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড? সেটা হচ্ছে বক্স অফিস। এবার আবার ছবি করব দর্শকদের কথা মাথায় রেখে, কোন ছবিটা দর্শক দেখতে আসবে, বক্স অফিস মুখী হও। আমার মনে হয় তাহলে আমরা আবার সেই জায়গায় ফিরে পাবো। তো এই কারেকশনটা হবে আরও 1 থেকে 1.5 বছর, ম্যাক্সিমাম 2 বছর। কিন্তু আমি বলবো সাপে বর হয়েছে। এখন যারা যারা ছবি করতে আসছে তারা জানে ইদার আই পারফর্ম অর আই পেরিশ, মাঝামাঝি কিছু নেই।
মানে এটা একটা তুমি ভালো দিক বললে যে সত্যি সাপে বড়ি, মানে দর্শকের কথা ভেবে সিনেমা বানানোটা অনেক কমে গেছিল, কারণ যেহেতু রাইটসের এই বিষয়টা আসে। আমরা তো অনেক কিছু নিয়ে তোমার কথা বললাম, তুমি বড় পর্দায় কাজ করেছো, ছোট পর্দায় কাজ করেছো, সব পর্দায় একই রকম জনপ্রিয়তা পেয়েছো। তো তোমাকে যদি আমি বলি যে তোমার টপ 5-এ যদি তোমার থাকে, তোমার টপ 5 কি হবে? টপ 5-এ প্রথমে অবশ্যই আমি চোখের বালি বিহারি, এটা তো আমার জীবন বদলে দিয়েছিল। অহল্যা, যেটা আমাকে একটা নতুন দিক দিয়েছিল। তারপর বলবো ফেলুদা, এটা আমার স্বপ্নের চরিত্র। তারপর বলবো রোহিত সেন, শ্রীময়ীর রোহিত সেন। ওটা আমাকে মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল, এবং যা ভালোবাসা পেয়েছি রোহিত সেন করে, আমি মনে হয় না অন্য কোনো চরিত্রে অভিনয় করে এত ভালোবাসা পেয়েছি। আর পঞ্চমটা হবে চন্দন চ্যাটার্জি, রকি और রানী কি প্রেম কাহানি। এই 5টা চরিত্র আমাকে আমার জীবনে অনেক কিছু দিয়েছে। শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে তোমার জীবনের একটা বড় পাওনা যেটার জন্য তুমি নিজেকে ব্লেসড মনে করো, আর একটা হচ্ছে তোমার বড় আফসোস। বড় পাওনা হচ্ছে যে আমি মানুষের ভালোবাসা পেয়েছি। এই যে তুমি প্রশ্ন করলে না, তুমি তো অনেক কিছু তোমার প্রাপ্য ছিল বা পেতে পারতে পাওনি, কিন্তু আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মানুষের নিখাদ ভালোবাসা, আমার দর্শকদের ভালোবাসা, আমার দর্শকদের আশীর্বাদ যে আমার কাছে কতটা মূল্যবান তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ওরা আছেন বলে আমি এখনো আছি। তুমি ভাবো, একটা প্রায় 3 দশকের আমার ক্যারিয়ার, আমার সঙ্গে যারা শুরু করেছিলেন তারা আজকে অনেকেই নেই, বা অনেকেই আছে তারা দাদা কাকা বাবার পাঠ করছে, দাদা ছেড়ে দাও, কাকা বাবার পাঠ করছে এখন। আমি এখনো হিরোর রোল করছি। এটা শুধুমাত্র মানুষের ভালোবাসার জন্য। মানে আমি এখনো ফেলুদা করছি, আমি এখনো রোহিত সেন করছি, আমি এখনো রোম্যান্টিক ছবির অফার পাচ্ছি, বা রোম্যান্টিক সিরিয়ালের অফার পাচ্ছি, বা রোম্যান্টিক সিরিজের অফার পাচ্ছি এখনো। আগামীতে দেখতে পাবো তোমাকে রোম্যান্টিক হিরো হিসেবে? আমি এই মুহূর্তে কিছু বলছি না, নিশ্চয়ই একটাতে দেখতে পাবে। তো এখনো পাচ্ছি এই বয়সে এসে। এটা সম্পূর্ণ মানুষের ভালোবাসার জন্য। এটা একটা বিশাল, আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এটা। আর তুমি যদি বলো আফসোস কোনটা, আফসোস তুমি যদি ক্যারিয়ার ওয়াইজ বলো, আমার মনে হয় প্রথম দিকে যে ভুলভ্রান্তিগুলো করেছি, আমি যদি আজকে আবার ফিরে যাই সেই ভুলভ্রান্তিগুলো করব না, অন্তত ব্যাড চয়েসেসগুলো আর নেব না। একটা প্রসেস আছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া ভালো। যে খুব চটজলদি যদি কেউ সাফল্য পেয়ে যায়, তখন তার পরিশ্রমের স্পৃহাটা কমে যায়, সেটা আমি চাইবো না। কিন্তু যেটা আমি চাইবো, যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যেন আর না করি। আর দ্বিতীয় কথা, আমি আমার যোগাযোগ যে মানে পিআর স্কিল, যেটা যোগাযোগের যে ব্যাপারটা, সেটাতে আরেকটু মনোনিবেশ করব। কারণ আমার মনে হয় মানুষ অন্যরকমভাবে থাকে, মানুষ ভাবে বড্ড উন্নাসিক, মানে আমাদের যেতে হবে, ও আসবে না, এটা যেন এই একটা কোথায় যেন ধারণা হয়ে গেছিল। তা নয়, আমাকে যারা চেনে তারা জানে আমি একেবারেই ওরকম নই। তো এই দুটো আফসোস থেকে গেছে। তো আমি, হ্যাঁ, আরেকটা আফসোস থেকে গেছে, আমি বড্ড ঠোঁট কাটা। হ্যাঁ, এইটা তাতে করে কি হয় জানো তো, আমি বহু মানুষকে দুঃখ দিয়েছি, মানে অজান্তেই, মানে এমন কথা বলে ফেলি, সত্যিই বলি, কিন্তু সত্যি কথাটা ওরকম সোজাসাপটা বলা উচিত নয়, একটু মধু মাখিয়ে সুন্দরভাবে মোড়কে দিলে পরে ভালো হয়। কিন্তু আমি তো কোনোদিন সে চাঁচা ছোলা আমি বলে দিই, তাতে করে বহু মানুষ দুঃখ পেয়েছে। এটা আমার খুব বড় আফসোস, কারণ আমার কথাতে কেউ যদি দুঃখ পায়, কষ্ট পায়, সেটা পরবর্তীকালে আমার মধ্যে একটা ভীষণ আত্মগ্লানি কাজ করে। তো সেইটা তো বড় একটা আফসোস বটে। ঠিক আছে, বাড়ি যাওয়ার সময় মধু কিনে নিয়ে যাও। এখন তো একদম মানে লাল নীল মোড়কে প্যাক করে চিনির রসে ডুবিয়ে 70 টাকা দিয়ে, মানে শিখে গেছো, বুঝে গেছি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো, এবং ভালো ভালো কথা শুনলাম, মজাও হলো। তুমি আরো ভালো ভালো কাজ করো। থ্যাংক ইউ, আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, নমস্কার।